গল্পের শুরুতেই আমাদের দেখানো হয় এক বিশাল ভয়ঙ্কর মরুভূমি, এমন এক জায়গা যেখানে জীবন আর মৃত্যুর মাঝে মাত্র এক সূক্ষ্ম রেখা। এখানে পাঠিয়ে দেওয়া হয় সেই সব মানুষদের যারা সাধারণ সমাজের কাছে হয় অপ্রয়োজনীয় হয়ে গেছে, নয়তো এতটাই বিপজ্জনক যে তাদের সাধারণ মানুষের মাঝে রাখা সম্ভব নয়। এই নিষ্ঠুর মরুভূমিতেই আজ ফেলে দেওয়া হয় এক তরুণীকে, যার নাম আর্লিন। আর এখান থেকেই শুরু হয় এই ভয়ঙ্কর কাহিনী। আর্লিনকে এখানে রেখে যেতে আসে দুজন পুলিশ অফিসার, কারণ সে এমন কিছু অপরাধ করেছে যার জন্য কোনো নির্দিষ্ট শাস্তি নির্ধারণ করা যায় না। তাই এখন তাকে তার বাকি জীবন এই দেওয়ালের ওপারে কাটাতে হবে। এরপর তার সঙ্গে যাই ঘটুক না কেন, তার কোনো দায় নেবে না আমেরিকান সরকার। সেটা সেখানে লাগানো বোর্ডে স্পষ্ট করে লেখা আছে। এই ব্যারেন ল্যান্ডে প্রত্যেককেই নিজের ভরসায় বাঁচতে হয়। এদিকে আমরা দেখি আর্লিনের হাতে একটি কাগজ, তাতে লেখা ফাইন্ড দ্য কমফর্ট। এই বিশাল নির্জন মরুভূমিতে সে একাই এগিয়ে চলেছে। চারদিকে যতদূর চোখ যায় কেউ নেই, তবুও আশায় বুক বেঁধে সে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর সে সামনে একটি ভেঙে পড়া গাড়ি দেখতে পায়। সে ঠিক করে কিছুক্ষণ সেখানে বিশ্রাম নেবে। কখন যে তার চোখ লেগে যায় সে নিজেও বুঝতে পারে না। হঠাৎ কারো আসার শব্দে তার ঘুম ভেঙে যায়। সে দেখে কয়েকজন অচেনা মানুষ হাতে অস্ত্র নিয়ে তার দিকে এগিয়ে আসছে। তাদের মুখে স্পষ্ট পশুত্বের ছাপ। আর্লিন পালানোর চেষ্টা করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তারা তাকে ধরে ফেলে এবং আঘাত করে অচেতন করে দেয়। যখন আর্লিনের জ্ঞান ফেরে, সে দেখে তার হাত পা বাঁধা। চারদিকে তাকিয়ে বুঝতে পারে তাকে একটি ভেঙে পড়া বিমানের ভেতরে বন্দি করে রাখা হয়েছে। কিছুক্ষণ পর সেখানে এক নারী আসে। সে বিন্দুমাত্র দ্বিধা না করে আর্লিনের বাঁধন খুলে দেয়, কিন্তু মুক্তি দেওয়ার জন্য নয়, বরং তাকে খাওয়ার জন্য প্রস্তুত করতে। অসহনীয় যন্ত্রণায় আর্লিন আবার অচেতন হয়ে পড়ে। আশপাশের কারো চোখে তার কষ্টের জন্য সামান্য সহানুভূতিও নেই। এরপর আমরা দেখি সেই নরখাদক পরিবারটিকে, সংখ্যায় বড়, সংগঠিত আর নিজেদের শক্তি আর সক্ষমতা বজায় রাখতে তারা ভীষণ সচেতন। একই সঙ্গে তারা কয়েকজন মানুষকে বন্দী করে রেখেছে, যাতে তাদের খাবারের কখনো অভাব না হয়। এই সময়ে গল্পে আসে আরেক চরিত্র, জেসন। সেও এই নরখাদক দলের একজন। তার একটি ছোট পরিবার আছে, যার সঙ্গে ভবিষ্যতে ভয়াবহ কিছু ঘটতে চলেছে। এবার গল্প ঘুরে যায় কমফর্ট জোনে। এখানকার জীবন সম্পূর্ণ উল্টো। সব ধরনের সুবিধা রয়েছে, পর্যাপ্ত খাবার, পরিষ্কার পানি, নিরাপদ আশ্রয়। মোট কথা, কোনো কিছুর অভাব নেই। এদিকে আর্লিন বুঝতে পারে তাকে যেন একটা অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে, সম্ভবত তাদের স্টোর রুম। হঠাৎ উপর থেকে ভেসে আসে এক হৃদয় বিদারক চিৎকার। সেই শব্দে আতঙ্কে সে নিজের শরীর ময়লা দিয়ে ঢেকে ফেলে, যেন নিজেকে আড়াল করতে পারে। পরের দিন সেই একই নারী আবার তাকে নিতে আসে। আর্লিনের শরীরের অবস্থা দেখে সে ঘৃণায় পিছিয়ে যায়। তবে খাবার তো তাদের চাই, তাই সে পানি আনতে বাইরে যায়। এই সুযোগে আর্লিন মেঝেতে পড়ে থাকা একটি লোহার রড চুপি চুপি নিজের কাছে লুকিয়ে রাখে। যেই না নারীটি ফিরে আসে, আর্লিন হঠাৎ ঝাঁপিয়ে পড়ে এবং প্রাণপণে আঘাত করে তাকে মেরে ফেলে। পাশের একটি কক্ষে বন্দী এক ব্যক্তি সবকিছু দেখলেও কিছু বলতে পারে না, কারণ তার কথা বলার ক্ষমতা নেই। এরপর আর্লিন সেখান থেকে একটি স্কেটবোর্ড নিয়ে পালিয়ে যায়। শুয়ে শুয়ে অনেকটা দূর এগিয়ে যায় সে, কিন্তু শরীর আর সায় দেয় না। অবশেষে ক্লান্ত হয়ে থেমে যায়। ঠিক তখনই এক বৃদ্ধ মানুষ আসে, যার হাতে একটি ট্রলি। সে আর্লিনকে ট্রলিতে বসিয়ে টেনে নিয়ে যায় কমফর্ট জোনের গেট পর্যন্ত। বৃদ্ধ হওয়ার কারণেই হয়তো সে এখনো বেঁচে আছে। যুবক হলে হয়তো তার পরিণতিও অন্যরকম হতো। কমফর্ট জোনের লোকেরা আর্লিনকে সেই অবস্থায় দেখে বুঝে যায় এটা নিশ্চয়ই নরখাদকদের কাজ। তারা তাকে ভেতরে নিয়ে যায়, চিকিৎসা করে এবং থাকার জন্য একটি ঘর দেয়। আর্লিন সেখানে 5 মাস কাটায়। ধীরে ধীরে তার শারীরিক অবস্থা অনেকটা ভালো হয়। সে একটি কৃত্রিম পাও পায়। বাইরে থেকে তার জীবন এখন শান্ত। অন্যদিকে আমরা আবার জেসনের কাছে ফিরে যাই। সে তার মেয়ে কেটের একটি ছবি আঁকছে, কারণ সে একজন ভালো চিত্রশিল্পী। ঠিক তখন তার স্ত্রী এসে জানায় ঘরে খাবার শেষ। জেসন চুপচাপ উঠে যায়। এক সকালে আমরা আবার আর্লিনকে দেখি। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে সে ভেঙে পড়েছে। আয়নায় নিজেকে দেখলেই তার অপূর্ণতাগুলো চোখে পড়ে। তার হারানো অঙ্গগুলো তাকে প্রতিনিয়ত সেই দুঃসহ অতীতের কথা মনে করিয়ে দেয়। এখন আর্লিনের ভেতরে শুধু একটাই আগুন, প্রতিশোধ। যেভাবেই হোক
সে সেই নরখাদকদের শেষ করতে চায়। এই উদ্দেশ্যেই একদিন বহু কষ্টে সে একটি বন্দুক চুরি করে। তারপর কমফোর্ট জোনের পেছনে নির্জন পথ দিয়ে বেরিয়ে যায়, যে পথ দিয়ে খুব কম মানুষ যাতায়াত করে। ওদিকে আমরা দেখি জেসনের স্ত্রী শেলেন আর তার ছোট মেয়ে কেটকে। তারা দুজন প্রয়োজনীয় জিনিসের খোঁজে বাইরে বেরিয়েছে, আশায় যে কিছু কাজে লাগার মতো জিনিস পাবে। কিছুক্ষণ পর আর্লিনের চোখে পড়ে তারা। সে নিঃশব্দে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। শেলেন ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোর করে অনুরোধ করে তাকে ছেড়ে দিতে, কারণ তার সঙ্গে ছোট মেয়ে আছে। কিন্তু আর্লিন যখন বুঝতে পারে শেলেন নরখাদক দলের একজন, তার ভেতরের ক্ষোভ বিস্ফোরিত হয়। সে বলে, আমিও তোমাদের কাছে জীবন ভিক্ষা চেয়েছিলাম। তারপর আর দেরি না করে গুলি চালায়। কিট কিছুই বুঝে উঠতে পারে না। এক মুহূর্তে তার পৃথিবী বদলে যায়। আর্লিন শিশুটির দিকে তাকিয়ে থেমে যায়। তার প্রতি রাগ নয়, বরং করুণা জাগে। সে কেটকে আঘাত না করে নিজের সঙ্গে নিয়ে কমফোর্ট জোনে ফিরে আসে। পথে সেই বৃদ্ধ মানুষটি তাদের দেখে। কেট একটি খরগোশ পছন্দ করে ফেলে। আর্লিন সেটি কিনে দেয় এবং তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। সে জানে এই সব কিছুর জন্য কেট দায়ী নয়। এদিকে দীর্ঘক্ষণ অপেক্ষার পর জেসন বুঝতে পারে তার স্ত্রী আর মেয়ে ফিরছে না। সে খুঁজতে বেরোয়। হঠাৎ এক জায়গায় সে তার স্ত্রীর নিথর দেহ দেখতে পায়। দৃশ্যটি দেখে তার মাথায় একটাই ভাবনা আসে, তার মেয়ে কোথায়? সেই সময় তার চোখে পড়ে বৃদ্ধ লোকটি। জেসন তার কাছে গিয়ে কেটের একটি আঁকা ছবি দেখিয়ে জিজ্ঞেস করে সে কি মেয়েটিকে দেখেছে। বৃদ্ধ বলে হ্যাঁ, কিন্তু একটি শর্তে বলবে। শর্ত হলো জেসনকে তার একটি স্কেচ এঁকে দিতে হবে। অসহায় জেসন রাজি হয়। ছবি শেষ হলে বৃদ্ধ কাগজে একটি শব্দ লেখে কমফোর্ট জোন। জেসন বুঝে যায় তার মেয়ে সেখানে। এদিকে আর্লিন কেটকে নিয়ে একটি ক্লাবে যায়। সেখানে এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি জনের বিশাল পার্টি চলছে। জন শুধু ধনীই নয়, পুরো এলাকার মেয়ারও। তার ক্ষমতার সামনে কেউ কথা বলতে সাহস পায় না। পার্টিতে এক ধরনের মাদকজাত ট্যাবলেট ঘুরছে, যা খেলে মানুষ অন্য এক জগতে ভেসে যায়। আর্লিনও একটি খেয়ে ফেলে। মাদকের প্রভাবে তার চারপাশ ঝলমলে সুন্দর মনে হতে থাকে। তবুও সে কেটকে খুঁজতে থাকে। এদিকে কেট তার খরগোশের পেছনে ছুটতে ছুটতে জনের সামনে পড়ে। জন তাকে ভেতরে নিয়ে যায়, আর কেউ বাধা দেয় না। মাদকের ঘোরে আর্লিন পার্টি ছেড়ে অনেক দূর চলে যায়। বুঝতেই পারে না কখন জেসনের এত কাছে এসে পড়েছে। পরদিন সকালে জ্ঞান ফেরার পর দেখে জেসন তার সামনে দাঁড়িয়ে। তার হাতে আর্লিনের কৃত্রিম পা, যেটা ছাড়া সে হাঁটতেই পারে না। জেসন কেটের স্কেচ দেখিয়ে জিজ্ঞেস করে সে কি মেয়েটিকে দেখেছে। ভয়ে আর্লিন মিথ্যা বলে না, কারণ সত্য জানলে জেসন তাকে ছেড়ে দেবে না। কিন্তু জেসনেরও তার প্রয়োজন আছে। নরখাদকরা কমফোর্ট জোনের কাছে গেলেই গুলি খায়। তাই সে একটি চুক্তি প্রস্তাব করে। সে আর্লিনকে নিরাপদে কমফোর্ট জোনে পৌঁছে দেবে, বিনিময়ে সে আর্লিন তার মেয়েকে খুঁজে এনে দেবে। হুমকিও দেয়, ধোকা দিলে সে তাকে খুঁজে নেবে। বাধ্য হয়ে আর্লিন রাজি হয়। পথে তাদের সামনে আরেক নরখাদক আসে। সে প্রস্তাব দেয় মেয়েটির কৃত্রিম পা দাও, বদলে পেট্রোল নাও। জেসন প্রথমে অস্বীকার করে। লোকটি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এক মুহূর্তে মনে হয় যেন জেসন আর্লিনকে ছেড়ে দিচ্ছে। পেছন থেকে আক্রমণ করে তাকে মেরে ফেলে। তারপর তারা এগোতে থাকে। হঠাৎ প্রবল বালুঝড় শুরু হয়। বাধ্য হয়ে তাঁবু খাটিয়ে রাত কাটায়। ঝড় থামলে চারিদিক অন্ধকার। সেই রাতেই তাদের মধ্যে দীর্ঘ কথা হয়। জেসন বলে কিশোর বয়সে সীমান্ত অতিক্রম করতে গিয়ে ধরা পড়েছিল, তখন থেকেই এই নিষ্ঠুর এলাকায় আটকে আছে। আর্লিনও নিজের অতীত খুলে বলে। সে আগে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিতে কাজ করত, কিন্তু শত্রু দেশের এক ব্যক্তির প্রেমে পড়ে ভুল করে কিছু গোপন তথ্য তাকে দিয়েছিল, আর সেই ভুলের শাস্তি সে এখনও বহন করছে। নীরব মরুভূমির মাঝখানে দুই শত্রু ধীরে ধীরে বুঝতে শুরু করে তাদের গল্পে শুধু অন্ধকার নয়, আছে হারানো বিশ্বাস, অপরাধবোধ আর বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা। যখন আমেরিকা আর্লিনের বিশ্বাসঘাতকতার কথা জানতে পারে, তাকে এই নিষ্ঠুর মরুভূমিতে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। সেই রাতের আলাপাচারিতায় আর্লিন আর জেসন একে অপরের খুব কাছাকাছি চলে আসে। দুজনই ক্ষতবিক্ষত, দুজনেই একা। হঠাৎ পেছন থেকে গুলির শব্দ। গুলি সোজা জেসনের গায়ে লাগে আর সে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই কমফোর্ট জোনের কয়েকজন লোক এসে সেখানে আর্লিনকে নিয়ে যায় এবং তাকে নিরাপদে ভেতরে পৌঁছে দেয়। কিন্তু এবার কমফোর্ট জোনের আরামদায়ক জীবন আর্লিনের ভালো লাগে না। জেসনকে ফেলে আসার অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খায়। তাই সে কঠিন সিদ্ধান্ত নেয়, ফিরে যায় সেই জায়গায় যেখানে তারা একসঙ্গে সন্ধ্যা কাটিয়েছিল। সেখানে সে জেসনের স্কেচবুক খুঁজে পায়। পাতায় পাতায় কেটের ছবি। সেই আঁকাগুলো দেখে আর্লিন ভেঙে পড়ে। তার মনে হয় কেটের হারিয়ে যাওয়ার পেছনে কোথাও না কোথাও তারই দোষ আছে। সে ঠিক করে যে করেই হোক কেটকে খুঁজে বের করবে।
সে আবার কমফোর্ট জোনে ফিরে আসে, সবার কাছে কেটের খোঁজ করে, কিন্তু কেউ কিছু জানে না। ওদিকে সেই বৃদ্ধ লোকটি আকাশে চক্কর দিতে থাকা কাক দেখে সন্দেহ করে হয়তো কোথাও কোনো দেহ পড়ে আছে। ছুটে গিয়ে সে জেসনকে অচেতন অবস্থায় খুঁজে পায়, কোনোভাবে তাকে বাঁচানোর চেষ্টা করে। এদিকে হতাশ হয়ে বসে থাকা আর্লিনের চোখে পড়ে জনের প্রাসাদ। সেখান থেকে কয়েকজন নারী বেরিয়ে আসছে, আর তাদের সঙ্গেই আছে কেট। তখন সে কিছু না করে চুপচাপ পরিস্থিতি বোঝার চেষ্টা করে। বৃদ্ধের সাহায্যে জেসন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। কৃতজ্ঞতা জানিয়ে সে আবার মেয়েকে খুঁজতে বেরোয়। এদিকে আর্লিন জনের প্রাসাদে ঢোকে। সেখানে বহু নারী ছোট ছোট প্যাকেটে মাদক ভরছে। আর্লিন কাজ চায়। জানা যায় জন কেটকে দত্তক নিয়েছে, তার নিজের কোনো সন্তান নেই। এই কারণেই সে আর্লিনকেও কাজ দেয়। এক নারী আর্লিনকে সাজানোর জন্য ঘরে নিয়ে যায়। সুযোগ বুঝে আর্লিন বাথরুমে গিয়ে তার কৃত্রিম পায়ের ভেতরে লুকিয়ে রাখা বন্দুক বের করে। তারপর সেই নারীকে জিম্মি করে জনের সামনে দাঁড়ায় এবং হুমকি দেয় কেটকে ছেড়ে না দিলে সে গুলি চালাবে। জন ভয় পেয়ে কেটকে ছেড়ে দেয়। কেটকে নিয়ে আর্লিন কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই সামনে থেকে জেসন আসে। মেয়েকে জীবিত দেখে তার চোখে অবিশ্বাস্যর আনন্দ। কিন্তু আর্লিন এবার জেসনের কাছে অনুরোধ করে তাকে সঙ্গী হিসাবে গ্রহণ করতে। জেসন প্রথমে রেগে যায়, বলে আমরা নরখাদক, তুমি নিরাপদ থাকবে না। কিন্তু আর্লিন দৃঢ়। সে জানায় সে জেসনকে ভালোবেসে ফেলেছে এবং তার সঙ্গেই থাকতে চায়। ঠিক তখন কেট বলে তার খুব খিদে পেয়েছে। কঠিন বাস্তব সামনে এসে দাঁড়ায়। মরুভূমির নিষ্ঠুর দুনিয়ায় বাঁচা মানেই প্রতিদিন এক কঠিন সিদ্ধান্ত। শেষ পর্যন্ত জেসন আর্লিনকে মেনে নেয়। তারা তিনজন একসঙ্গে হাঁটা শুরু করে এক অজানা ভবিষ্যতের দিকে।